আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। রনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হবেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। পাটোয়ারি ভাই কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। তো আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা দেখছি যে গত দুদিন ধরে ভারত, বাংলাদেশ এবং বিশেষ করে এই হাদির উপরে হামলা হওয়ার পর থেকে নতুন করে আবার সামনে এসেছে এই আলোচনাটি। বেশ কিছুদিন ধরে কিন্তু এই আলোচনা ছিল না। তো সেই জায়গায় হঠাৎ করে ভারতীয় হাই কমিশনের সড়কের নাম পরিবর্তন এবং ভারতের ঢাকায় যে ভিসা অফিস, সেই ভিসা অফিস বন্ধ করে দেয়া, কোন দিকে যাচ্ছে আসলে পরিস্থিতি? প্রথমত আমাদের দেশের একটা ভারত বিরোধী মনোভাব অনাদিকালের, হাজার বছর ধরে এদেশের মানুষ, বিশেষ করে দিল্লির যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বের একটা বিরুদ্ধে তারা সবসময় কাজ করে আসছে। দ্বিতীয়ত আমাদের দেশে যে সমস্যাটা, সেটা হলো এই দেশে যারাই ক্ষমতায় আসছে বিভিন্ন সময়টাতে, তো তাদের মধ্যে যারা ভারত বিরোধিতা করতে পেরেছে রাজনীতিতে, তারা সবসময়ই একটা বিরাট সফলতা লাভ পেয়েছে। যেমন ধরুন শের শাহের জমানাতে, সে তো বহু বছর আগে, শের শাহের হুমায়ুনের পরে। তো শের শাহের জমানাতে শের শাহ দিল্লির কর্তৃত্ব অস্বীকার করলো। তো অস্বীকার করার পরে দেখা গেল যে এই যে ছোট ছোট যারা রাজা ছিল সবাই তাকে মানে রীতিমতো হিরো বানিয়ে ফেলল। তো এইভাবে পাকিস্তান জমানা, ব্রিটিশ জমানা, মানে যারাই দিল্লিকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং মোটামুটি টিকে থাকতে পারছে, তারা কিন্তু আসলে ইতিহাস তৈরি করেছে। তো এখন আমাদের এই মুহূর্তে যারা রাজনীতিতে নেতৃস্থানীয় আছেন, বিভিন্ন কারণে নেতৃস্থানীয় আছেন, তাদের একটা সেই অতীতের শের শাহ হওয়ার মতো, ফখরুদ্দিন মুবারক শাহ হওয়ার মতো, ঈশা খা মুশা খা হওয়ার মতো একটা হিরোইজম তাদের মধ্যে কাজ করছে যে আমরাও অমর হতে চাই। আমরা যদি অতীতে সেই মুঘল সম্রাট আকবরকে চ্যালেঞ্জ জানিয়ে ঈশা খা মুশা খা তারা যদি বাংলার একজন সুবেদার হয়ে তারা এত বড় কর্তৃত্ব দেখাতে পারে, তাহলে আমরা কেন এই 18 কোটি মানুষ নিয়ে দিল্লির নরেন্দ্র মোদী, যেখানে একসময় চা বিক্রি করতেন, ডিফারেন্স বোঝার চেষ্টা করেন কোথায় নরেন্দ্র মোদী আর কোথায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি MA পাস করেছেন, PhD করেছেন, শিক্ষকতা করেছেন, গ্রামীণ ব্যাংকের MD হয়েছেন, সারা দুনিয়া ওনাকে চেনে। আর নরেন্দ্র মোদী উনি চা বিক্রি করেছেন, এমন দারিদ্রতা অভাবের মধ্যে মানুষ হয়েছেন, তারপরে শেষে সেই গুজরাট থেকে আসছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মুসা খা ঈশা খা ভার্সেস আকবরের কথা চিন্তা করেন, সে তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্সেস নরেন্দ্র মোদী কোনো তুলনাই চলে না। তো সেক্ষেত্রে এখন যারা আছেন চিন্তা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আন্তর্জাতিক কানেকশন আছে, পাকিস্তানের সঙ্গে তাদের একটা ভালো বন্ধুত্ব আছে, এখন তরুণ একটা সম্প্রদায় গড়ে উঠেছে। এরপর কিছু কিছু পত্রপত্রিকা যারা আছে, যারা খুব ভারত বিরোধী মনোভাব পোষণ করে, ইউটিউবার যারা আছে, পুরো দেশের মধ্যে একটা ইনকিলাব জিন্দাবাদ একটা যাকে বলা হয়, মানে যাকে বলা রব তুলে ফেলেছে। হ্যাঁ, আপনি একটা জিনিস দেখেন, মানুষের মধ্যে একটা বিখ্যাত সিনেমা আছে অন্তর্জলি যাত্রা। তো সেই অন্তর্জলি যাত্রায় আপনি দেখবেন যে একেবারে সেই সহমরণ প্রথা, সতীদাহ প্রথা, সেই সতীদাহ প্রথায় কিভাবে একজন রমণীকে উদ্বুদ্ধ করা হয় তার একটা দৃশ্য রয়েছে। তো আপনাকে যদি একটা নির্দিষ্ট পানীয় খাওয়ানো হয়, সেটা তরল আকারে হোক কিংবা বায়বীয় আকারে হোক, আপনার মস্তিষ্কের মধ্যে যদি একটা শব্দ দূষণ ঘটিয়ে দেওয়া যায়, আপনি কিন্তু ভুলে যাবেন যে আপনি আগুনে পুড়ে মরতে যাবেন। পিপিলিকার পাখা হয় মরিবার তরে, কথা আছে না? তো অনেক পিপিলিকা পাখা হয়ে যায়, মরে যায়, কিন্তু তার কোনো আফসোস নাই, সে কিন্তু উড়তে চায়। আবার কিছু কিছু পতঙ্গ রয়েছে, লাইট দেখলেই তার আশেপাশে জ্বলতে চায়, কিন্তু আজ পর্যন্ত হাজার বছরের ইতিহাসে কোনো পতঙ্গকে আপনি এই কেরোসিন তেলের প্রদীপ থেকে শুরু করে, মাটির প্রদীপ থেকে শুরু করে অত্যাধুনিক যে আলো আছে, সেই আলোর পাশে যাওয়া থেকে বিরতি রাখতে পারবেন না। এখানে লাইট কে পতঙ্গকে, এটা আপনি মানে লাইট পতঙ্গ আমি বলছি না, আমি বলছি আমি প্রতীকী অর্থে না না, এখানে কেউ লাইটই না, এখানে লাইট কেউ না, পতঙ্গ কেউ না। আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, যখন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়, তখন তার মধ্যে একটা সৃষ্টি সুখের উল্লাসে চলে আসে শব্দটা। মানে লাইট দেখলে যেমন ওই অবস্থা হয়, তদ্রুপ আপনি যেমন মনে করেন, লাইটের কথা বাদ দেন, আপনি যদি আমাদের মধ্যে এক ধরনের উন্মাদনা চলছে, আমি একটা উন্মাদনা না, ঠিক আপনি এটাকে আরো ভালো করে নেবেন। বসন্ত আসলে কোকিল গান গায় না, তা আপনি ধরেন বসন্ত আসছে, আমাদের এখানে আন্দোলনের বসন্ত আসছে, জাতীয়তাবাদের বসন্ত আসছে, ইসলামের বসন্ত, ইসলামাইজেশনের বসন্ত আসছে।
তো এই যে বসন্ত, এই বসন্তের কারণে কি হচ্ছে, চারিদিকে একটা শ্বাস রব পড়ে গেছে। যে বৃক্ষ, তাকে তার গাছে ফুল ফুটাতে হবে, যে পাখি তার কণ্ঠে গান ধরতে হবে, যে বাতাস তাকে মৃদুমন্দ বাতাস প্রবাহিত করতে হবে। ফলে চারিদিকে একটা আন্দোলন, চলো চলো দিল্লি চলো। বসন্তের পরে যে গ্রীষ্মের তাপদাহ, সেটা বসন্ত কখনো গ্রীষ্মের কথা চিন্তা করলে তো আর বসন্ত চলে না। আপনি এখন মূল ব্যাপার হলো যে আমাদের বাঙালি জাতির অনেক দুর্ভোগ দুর্দশা আসছে বেশি বোঝার কারণে। আপনি এখন বসন্তের মধ্যে আছেন, যত দ্রুত সম্ভব আপনি এই বসন্তের পরিবেশের সঙ্গে যত বেশি কণ্ঠ মিলাবেন, দেন ইউ কুড এনজয় মোর। আপনি যদি এখন বসন্তর পরে সেই গ্রীষ্মের কথা চিন্তা করেন, গ্রীষ্মের পরে আবার বর্ষার কথা চিন্তা করেন, আলটিমেটলি মানে এই আপনাকে একেবারে হাভাতে বাঙালির মতো আপনার মানে আজকের এই বাস্তবতা বা আজকের এই পরিস্থিতির জন্য তো ভারত অনেকটাই দায়ী। না, ভারত দায়ী হবে কেন? আমরা দায়ী। ভারত আমাদের কি করতে গেছে না? আমরাই তো ভারতের দালালি করতে যাচ্ছি, আমরাই তো ভারতের কাছে আশ্রয় প্রশ্রয় করতে যাচ্ছি। ভারতকে আমাদের কাছে ভিসা চাই নাকি? আমরাই তো ভারতের কাছে ভিসা চাই। অযথা তাদের কেন দায়ী করেন? আমরাই তো ভারতকে বন্ধু বানাচ্ছি নিজেদের স্বার্থে, শত্রু বানাচ্ছি তাও নিজেদের স্বার্থে। এখানে ভারতের দোষটা কি আপনি বলেন? টোটাল ব্যাপারটা আপনি যদি অ্যাজ এ নিউট্রালি সেভাবে দেখেন, তো আমরা বিভিন্ন সময় এই ট্যাগটা এমন যদি হতো যে না, ভারত আমাদের এখানে সে গত 100 বছরে কখনো সৈন্য সমাবেশ করেছে, আমাদের এখানে এই জিনিসগুলো করেছে, আমরা যে ন্যারেটিভগুলো তৈরি করেছি আমাদের মধ্যে একটা বিরাট অংশ তারা ভারতের বন্ধু হতে চেষ্টা করেছে, যেটা নির্মম, নৃশংস এবং নির্লজ্জভাবে। আবার আমাদের মধ্যে কিছু মানুষ আমরা ভারতের বিরোধিতা করেছি বা করে চলেছি কোনো রকম বিচার বিবেচনা না করে, একেবারে রীতিমতো বেকুবের মতো। ফলে এই যে একটা সমন্বয়হীনতা, এই দোষ তো আমাদের না, ভারতও তো এখানে কর্তৃত্ববাদী এক ধরনের আচরণ করেছে, দাদাগিরি যেটাকে না। বলা না, হয়। সঙ্গে দাদাগিরি করবে না কেন? আপনি যদি এখন কারো মানে লুঙ্গির তলে ঢোকার চেষ্টা করেন, সে কি দাদাগিরি করবে না? আপনি যদি কারো গামছা গলায় দিয়ে ঘুরেন, সে কি আপনাকে একটু টান দেবে না? আপনি সেখানে যান কেন? আপনি স্বাধীন থাকেন, সার্বভৌম থাকেন, নিজেদের মতো করে থাকেন, মানে আপনি আপনার মতো করে থাকেন। যা আছে তাই। পৃথিবীর অনেক ক্ষুদ্র ছোট্ট জাতিগোষ্ঠী রয়েছে মানে যারা এখন অনেকে অভিযোগ করছেন যে 1971 সালে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা আসলে ভারতের হাত থেকে আমরা মুক্তি পাইনি, পাকিস্তানের পশ্চিম পাকিস্তানিদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। ভারত ঠিকই আমাদেরকে নানানভাবে আষ্টে পৃষ্ঠে বা ঘিরে রেখেছে। এটা মানে পুরোটাই সত্য, পুরোটাই সত্য। এই কারণ হলো ভারতের সাথে আমরা যোগ্যতায় এখনও কোনো কিছু পাইনি। ওদের সিভিল সার্ভিস, ওদের মিলিটারি সার্ভিস, ওদের ব্যুরোক্রেসি, ওদের রাজনীতিবিদ, ওদের এমনকি সাধারণ জনগণ, তাদের মধ্যে যে দেশপ্রেম আছে, আমরা এখানে বাংলাদেশে যেভাবে উত্তেজিত হয়ে পড়েছি, আপনি দেখেন তো ভারতের জনগণ ওইভাবে কিন্তু উত্তেজিত হচ্ছে না অ্যাবাউট আস, সেভাবে হচ্ছে না। ফলে একটা জাতিগোষ্ঠী, ভারত তো আজকের না। মহাভারতকে আজকে রচিত হয়েছে, রামায়ণকে আজকে রচিত হয়েছে, আপনি শূন্য আবিষ্কার হয়েছে কবে? তা আজকে ধরুন 10,000 বছরের তাদের লিখিত ইতিহাস আছে, মোর দ্যান 10,000 ইয়ার্স রিটেন হিস্ট্রি আছে। তো সেই জাতিগোষ্ঠী যেখানে পৃথিবীর প্রধানতম সভ্যতা তৈরি হয়েছে, আপনি এখন তাদের সঙ্গে যুদ্ধ করবেন, লড়াই করবেন, সংগ্রাম করবেন, আপনার তো সেই জিনিসটা থাকতে হবে, ভূখণ্ড থাকতে হবে, সেই জিনিসটা থাকতে হবে। সেগুলো না থেকে লাভ নেই। দ্বিতীয়ত হলো, আপনি যদি সেই স্বাধীনতার পর ধরেন 47 সনে তারা ভারত বিভাগ হলো, তো পাকিস্তান প্লাস আমাদের পূর্ববঙ্গের যে তখন অর্থনৈতিক অবস্থা, তার 3 ভাগের 1 ভাগও ভারতের ছিল না। আমাদের জিডিপি, আমাদের সমস্ত কিছু। তো সেই জায়গা থেকে ভারত আজ কোথায় গিয়েছে আর আমরা কোথায় চলে এসেছি? আমাদের ইংরেজি বলা, আমাদের ধরন, আমাদের প্রকৃতি, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমাদের সোশ্যাল স্ট্রাকচার, আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউশন, এটার কোনোটাই কিন্তু দাঁড়ায়নি, ভারতের সাথে তুলনাই করা যায় না। আমাদের অযোগ্যতা বা আমাদের কি বলা যায় এটাকে, আমাদের অজ্ঞতাই আমাদেরকে পিছনে ফেলেছে বা এক প্রকার দাস শুধু বানিয়ে অজ্ঞতা বলেন, রেখেছে। আমাদের অলসতা, অজ্ঞতা, নির্বুদ্ধিতা, আমাদের মেজাজ গরম, রাগ, আমাদের আমাদেরকে নিচে রাখার, প্রকৃতি পরিবেশ অনেক কিছু। আসলে আমরা নিচে থেকেছি, আমরা উপরে উঠতে চাইনি। উপরে উঠতে চাইনি, চেষ্টা করেছি, পারিনি কখনো। ধন্যবাদ রনি ভাই, আপনার কাছ থেকে শুনবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। পাটোয়ারি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাচ্ছি। এতক্ষণ গোলাম মাওলা রনি ভাই বলেছিলেন যে ভারত এবং বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক গত 2-3 দিন ধরে আবার বেশ উত্তপ্ত। একদিকে মানে ভারতের হাই কমিশন ঘেরাও, নানান ধরনের বাকযুদ্ধ চলছে এবং এরই মধ্যে ভারতের ঢাকায় যে রাষ্ট্রদূত রয়েছেন ওনাকে ডাকা হয়েছে, দিল্লিতে বাংলাদেশের যিনি নিযুক্ত রয়েছেন ওনাকে ডাকা হয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন আমাদেরকে নসিহত করার দরকার নেই, নির্বাচন নিয়ে উপদেশ চাই না, এটি বলেছেন বাংলাদেশি গণমাধ্যমকে।
আসলে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এবং আমরা এক প্রকার সবাই মিলে অভিযোগ করছি যে প্রতিবেশী রাষ্ট্র থেকে আমাদের এই ইলেকশনটি ভ্যান্ডালাইজ করবার ষড়যন্ত্র চলছে বা এক ধরনের অস্থিরতা সৃষ্টির জন্য তাদের উস্কানি আছে বা আশ্রয় প্রশ্রয় রয়েছে, এই বাস্তবতায় বাংলাদেশ ভারতের যে টানপেরন, কূটনৈতিক টানপেরন, এটি আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে? দেখুন, এটা খুব জটিল একটা ইকুয়েশন। অনুপ চেটিয়াকে কিন্তু বাংলাদেশ থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং 10টা আগস্ট কিন্তু বাংলাদেশে পাওয়া গেছে। আবার অনেকে বলে থাকে বাংলাদেশের শান্তি বাহিনীর সাথে ভারতের সংযোগ আছে বিভিন্ন সময়। ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা হতে হবে মর্যাদার, সমান সমান এবং ভালোবাসার। 71 সেই বন্ধনটা করে দিয়েছিল। হ্যাঁ, 14 নিয়ে অনেকের প্রশ্ন থাকাটা খুবই স্বাভাবিক। 14, 18, 24-এ ভারতের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলা, বাংলাদেশের মানুষের সাথে। তবে অতীতে তো বিএনপি ছিল, তখন তো ভারতের সাথে সর্বোচ্চ সম্পর্ক ছিল। জিয়াউর রহমান নিজেও তো ভারতে গিয়েছিলেন মোবারকজি দেশাইয়ের সময়, এবং তাকে তখন কিন্তু স্বাধীনতার ঘোষক ভারতে বলা হয়। তো এটা ঠিক আছে। এখন শেখ হাসিনার পতনের পরে আগ বাড়িয়ে ভারতের সাথে কেন ঝগড়া করা হচ্ছে, খোঁচা মারা হচ্ছে, প্রভোক করা হচ্ছে, মানে এটিকে আগবাড়িয়ে করা হচ্ছে পুরোপুরি আগ বাড়িয়ে সম্পূর্ণ, এবং তফসিল পিরিয়ডে। এখন তফসিল পিরিয়ড। এখন অনুপ চেটিয়াকে বাংলাদেশ প্রত্যাবর্তন করে 2019 সালে। আমাদের সাথে ভারতের চুক্তি হয়েছিল 2013 সালে, 6 বছর পরে। 16 সালে সংশোধনী 16 সংশোধনী হয়েছিল। তাহলে আপনি এখনই শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য কেন ভারত অভিমুখে হাইকমিশন করবেন? আর রিসেন্ট টাইমে তো কোনো বর্ডার কিলিংও হয়নি। সো ভারতের সাথে ইস্যুগুলো যেটাতে রিয়েল আমাদের কনসার্ন, এটা কিন্তু এই মুহূর্তে নাই। 71 সালে ভারত আমাদের অসাধারণ সমর্থন দিয়েছিল, 1 কোটি রিফিউজি হোস্ট করেছিল, এবং বঙ্গবন্ধুর এক কথায় হতবাক হয়েছিল ইন্দিরা গান্ধী, কিন্তু টোটাল সোলজার কিন্তু বাংলাদেশ ছেড়ে যায়। তখন যদি ভারতীয় সোলজার বলতো আমরা আরও 10 বছর থাকবো, বাংলাদেশের অ্যাবসলিউটলি কিছুই করার ছিল না। তখন যদি ভারতীয় সোলজার বলতো যে ওই ডিস্ট্রিক্টটা আমার সিকিউরিটির জন্য প্রয়োজন, আমি একটা এলোমেলো লাগিয়ে ওই ডিস্ট্রিক্টটা নিয়ে এলাম, বাংলাদেশের অ্যাবসলিউটলি কিছুই করার ছিল না। সো বাংলাদেশের ল্যান্ড নিয়ে ভারতের কোনো আগ্রহ নাই। বাংলাদেশের মানুষের সাথে সুসম্পর্ক ভারতকে রাখতে হবে, বাংলাদেশেরও রাখতে হবে। বাংলাদেশের আগ্রহ নিয়ে ইন্ডিয়ার আগ্রহ একটা জায়গায়, এখানে যদি ইসলামিক টেরোরিজম হয় অথবা এমন কিছু করা হয় যেটা তার ল্যান্ডে ডিস্টার্ব করবে, সেটা স্বাভাবিকভাবেই শক্তিশালী প্রতিবেশী হিসাবে ভারত টলারেট করবে না। মানে অমন কোনো বাস্তবতার দিকে কি আমরা যাচ্ছি? জি, এই যে এমন কোনো সিমটম আপনি দেখছেন? ওই যে 7 সিস্টার ধ্বংস করে ফেলবো, দিল্লি দখল করে ফেলবো, দিল্লির দিকে পদযাত্রা শুরু করবো, এগুলো তো সবই রেটরিক। না, আপনি একটা ফরেন পলিসিতে রেটরিক, এবং যারা এগুলো বলছে তারা বর্তমান সরকারের খুব কাছের মানুষ, তারা বর্তমান সরকারের প্রধান, তাদের সাথে বসেন। ভারতেও 2-1 বাংলাদেশ বিরোধী আজে বাজে কথা বলে, তারা কিন্তু নরেন্দ্র মোদী থেকে যোজন যোজন দূরের বিষয়। ভারতীয় পররাষ্ট্র সচিব অথবা যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তারা কিন্তু এগুলো কথা বলে না। হ্যাঁ, দিল্লি অনেকবার দখল হয়েছে। চেঙ্গিস খান দিল্লি তো মোহাম্মদ ঘুরি দখল করেছে, পাঞ্জাব, মুলতান, ঘুর রাজ্য থেকে এসে মোহাম্মদ ঘুরি 2বার দিল্লি অ্যাটাক করেছিল। প্রথমবার হচ্ছে ফার্স্ট ব্যাটেল অফ ট্রাইন 1191, পৃথ্বীরাজ চৌহানের সাথে হেরে গিয়েছিল মোহাম্মদ ঘুরি। তখন টোটাল রাজপুত্র একসাথে ছিল। তখন ইন্ডিয়া এত বড়ও ছিল না, ইন্ডিয়া তখন হাফ অফ ইন্ডিয়া ছিল। পরবর্তীবারে 5 জন রাজপুত মোহাম্মদ ঘুরিকে ইনভাইট করে যে আমরা আনহ্যাপি উইথ পৃথ্বীরাজ চৌহান, তুমি আসো। ওই 5 জন রাজপুত রাজার সহযোগিতায় 1192-তে দিল্লির পতন হয়। তখন বহু মন্দির টন্দিরও ভাঙা হয়। দিল্লিতে গেলে কিন্তু আপনি কোনো পুরনো মন্দির পাবেন না, সাউথ ইন্ডিয়াতে পাবেন, কারণ সাউথ ইন্ডিয়া অনেক পরে কনকার হয়েছে। এরপরে তো মুসলিম শাসন শুরু হলো। তারপরে চেঙ্গিস খান আসলেন ইলতুৎমিশের সময়। চেঙ্গিস খান দিল্লি অনায়াসে দখল করতে পারতেন, কিন্তু উনি দিল্লির কাছাকাছি এসে আবার মঙ্গল রাজ্যে ব্যাক করে। কেউ বলে উনি দিল্লির সৌন্দর্য নষ্ট করতে চাননি, কেউ বলে ওনার নিজ এলাকায় গৃহযুদ্ধ হয়েছিল। এরপরে তুগলকের সময় তৈমুরলং আসেন, দিল্লি দখল করেন, টোটাল দিল্লি মাটির সাথে মিশিয়ে দেন। যখন তৈমুরলং দিল্লি ছেড়ে চলে যান, তখন পিছনে তাকিয়ে বালি ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না, এবং দিল্লি থেকে উনি প্রচুর ধন সম্পদ আর কারুকাজ করতে পারে এমন আর্কিটেক্ট নিয়ে গিয়েছিলেন, নিয়ে উনি সামরকান্দ সাজিয়েছিলেন, সামরকান্দ থেকে এখান থেকেই নিয়ে গিয়েছিলেন। এর অনেক দিন পরে আবার নাদির শাহ আসে, সিমিলার লেভেল অফ ডিস্ট্রাকশন দিল্লিতে হয়ে যায়। তারও অনেক দিন পরে যখন সিপাহী বিপ্লব হয়, সিপাহী মিউটিনি হয়, তারপরেও দিল্লি টোটালি ডিস্ট্রাকশন হয়। তো এই ঘটনাগুলো কি বাংলাদেশের জনগণ দিল্লি গিয়ে করতে পারবে? তারা কি চেঙ্গিস খান? তারা কি তৈমুরলং? আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সমস্যা নিয়ে আমাকে চিন্তা করতে হবে।
আমার তো আর 3000 মাইল 1000 মাইল 500 মাইল দূরের সমস্যা নিয়ে চিন্তা করার দরকার নেই। দেশের ভিতরে দুর্নীতি প্রচুর, দেশের ভিতরে দারিদ্রতা প্রচুর, দেশের ভিতরে অশিক্ষা প্রচুর, দেশের ভিতরে জঙ্গিবাদের কিছু আশঙ্কা দেখা যাচ্ছে। তফসিল পিরিয়ডে ইন্ডিয়াকে এত বেশি খোঁজাখুঁজি করার অর্থ হচ্ছে কেউ কেউ একটা যুদ্ধ চাচ্ছে, কেউ কেউ চাচ্ছে ইন্ডিয়া অ্যাটাক করুক, ইন্ডিয়া রিয়্যাক্ট করুক। ইন্ডিয়া রিয়্যাক্ট করলে ভোটটা পিছিয়ে যাবে। এটা লাভকর। যারা দেশ চালাচ্ছে, যারা মপ করছে, যারা দেশের শাসনভার হাতে দেশ তো নিয়েছে, চালাচ্ছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন না, সরকার। নেতৃত্ব- তার মানে কি অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন পেছাতে চাচ্ছে? এই মুহূর্তে চাচ্ছে না? এ বিষয়ে আমার খুব মিশ্র প্রক্রিয়া। আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস স্যার সামহাও একটা ইলেকশন হয়তো বা চাচ্ছেন, কিন্তু উনি ইলেকশন করার জন্য যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক, শক্ত রাষ্ট্রীয় কাঠামো, এটা উনি করেননি। উনি আরেকটা এই ক্যারেক্টারই উনি ছেড়ে দিয়ে রেখেছেন যে ফ্যাক্টরসগুলো, অ্যাক্টরসগুলো, রুব্রিক্সগুলো কোনটা কোন দিকে যায়। তো আপনি মবকে বাংলাদেশে যদি ছেড়ে দেন, আর যে মবটা বিগত আন্দোলন করে জয়ী হয়েছে, সেই মব বাংলাদেশে কি নিয়ন্ত্রণ করা যায়? 24-এর অভ্যুত্থান কি মব ছিল? না, অভ্যুত্থান মব বলবো না, অভ্যুত্থানের পরে মব হয়েছে। সেই মবে 24-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী, মবটা জয়ী হয়েছে। সেই মবটা ভেঙে ফেলছে, ধরছে, অ্যারেস্ট করছে। এই মব থাকলে কি ভোট হওয়া সম্ভব? কেন আপনি ইমার্জেন্সি দিলেন না? আপনি যেটা ভোট করতে চান, আপনাকে ভোটের 3 মাস 6 মাস আগে দেশটাকে শান্ত করতে হবে। এমার্জেন্সি 3 মাস দেওয়া উচিত ছিল বাই নাও। দেন তফসিলের সময় এমার্জেন্সি প্রত্যাহার করে সবাইকে ভোটের দিকে নেওয়া উচিত ছিল। সেটি কিন্তু করা হয়নি। আমরা মনে করি দেশে একটা উত্তেজনার পারদ বাড়ানো হচ্ছে, খুব উত্তেজনা, খুব উদ্দেশ্যপ্রণীতভাবে। জি, এবং এটা যারা আপনার কাছ করছে থেকে তারা আবারও শুনবো। দেশপ্রেমিক না। আমরা একটু রনি ভাইয়ের কাছ থেকে শুনে আসি। রনি ভাই, খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে উত্তেজনা বাড়ানো হচ্ছে, আপনি সমর্থন করেন? আপনি তো পার্লামেন্টেও ছিলেন, আওয়ামী লীগের পার্লামেন্টেরিয়ান ছিলেন, সেখান থেকে বেরিয়ে গিয়ে এখন রাজনীতি করছেন না, লেখালেখি করছেন, রাজনীতি নিয়ে গবেষণাও করছেন। এটা কি আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে না? আংশিক সত্য, পুরোপুরিভাবে সত্য না। মূল ব্যাপারটা হলো যে এখানে অনেক পক্ষে অনেক কিছু করার চেষ্টা করছে। কিছু ঘটনা ঘটছে পর্দার আড়ালে, কিছু ঘটনা ঘটছে সামনে। এখন আমাদের সামনে যে বিষয়গুলো খুব বড় হয়ে দেখা দিচ্ছে, সেই বিষয়গুলিকে আমরা খুব মনে করছি যে এইগুলোই ঘটনা। যেমন ধরুন, হাদির উপর যে আক্রমণটা চলল, আমরা দেখলাম গুলি করার সময়টিতে, এবং গুলি করার পরে তিনি যে আহত হলেন, এরপরে ঘটনাপুঞ্জে আমাদের সামনে, এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক। কিন্তু পর্দার আড়ালে যারা এই কাজটা করেছেন, নিঃসন্দেহে তারা দীর্ঘদিন ধরে একটা মাস্টার প্ল্যান করে, একটা ম্যাটিকুলাস ডিজাইন করে এই কাজটি করেছেন, এতে কোনো সন্দেহ নাই। এখন সরকার যে কাজটা করছে, সেই কাজটা হলো যে এই হাদিকে এখন সিঙ্গাপুর নিতে হবে, জাস্ট আই ওয়াশ, তাকে চিকিৎসা দিতে হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই ঘটনাটা কেন শুনছিলাম আপনি বলছিলেন কেউ কেউ মাস্টার প্ল্যান করে পেছনে থেকে কেউ কেউ পরিস্থিতি এমন তৈরি করছে, বা হাদির যে চিকিৎসা তৎপরতা, এগুলো অনেকটা আইওয়াশ এমন মনে হচ্ছে কেন? সরকার তো যথেষ্ট আন্তরিক সব কাজেই দেখছে। মানে যথেষ্ট আন্তরিক বলতে কি, এখন সরকারকে তো আন্তরিকতা নিয়ে অনেক বিষয়, পাবলিক সেন্টিমেন্টটা দেখতে হয়। এখন হাদির উপরে আক্রমণ চলার পর যে কোনো কারণে একটা পাবলিক সেন্টিমেন্ট এখন সব হাদির পক্ষে চলে গেছে, মানুষ বিক্ষুব্ধ হয়ে গেছে। তো সেটার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া, ভালো চিকিৎসা করা, ইটস এটা পলিটিক্যাল স্ট্যান্ডার্ডে সবাই করে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা দরকার, সেটা হলো আপনার আমার নিরাপত্তার জন্য নিরাপত্তা বোধ। নিরাপত্তা কিন্তু মানে যতটা চুরি, ডাকাতি, গুন্ডামি, বদমাশি পৃথিবীর সব দেশে আছে, কিন্তু আমাদের দেশের তুলনায় বরং আর আমেরিকাতে অপরাধের প্রবণতা বেশি। কিন্তু সমস্যাটা হলো ওখানকার মানুষ মনে করে যে কোনো একটা অপরাধ ঘটার সাথে সাথে তারা পুলিশের সহযোগিতা পাবে, মানে রাষ্ট্র তার সাথে আছে, রাষ্ট্রটার সাথে আসে, পুলিশ ঘুষ খাবে না, এবং তার সঙ্গে সঙ্গে একটা ন্যায় বিচার হবে। আর মানে পুরো সে রাষ্ট্রের নিরাপত্তার মধ্যে আছে। আর আমাদের দেশে এই যে তার যে নিরাপত্তা বোধ, সেই নিরাপত্তা বোধের কারণে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে, এবং সবচেয়ে মানে যাকে বলে টেকনিক, মানে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে সুপার টেকনিক থাকা সত্ত্বেও কিন্তু সেখানকার লোকজন নিরাপত্তা বোধ করে, এবং সারা দুনিয়ার মানুষ ইউরোপ আমেরিকাতে যায় শুধুমাত্র ওই নিরাপত্তা বোধের কারণে। তো সেই তুলনায় যদি আমাদের দেশে ধর্ষণের রেট ধরেন, আমাদের দেশে চুরি ডাকাতির রেট ধরেন, অনেক কম। কিন্তু সমস্যাটা হলো যে আমাদের ওই যে বাকি যে রাষ্ট্রের যে গ্যারান্টি, সেই গ্যারান্টিগুলোর জায়গা কখনোই নিশ্চিত হয়নি। তো সেই দিক থেকে হাদির এই ঘটনাটা কেন কিভাবে ঘটলো, এই জায়গাটাতে সরকার যতটা না এগুচ্ছে, তার চাইতে পাবলিক সেন্টিমেন্ট নিয়ে তারা বেশি কাজ করছে। তো এটার আমি বলতে চাইলাম এই কারণে
যে এখনকার যে পরিবেশটা আপনি চিন্তা করুন, একটা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তো নির্বাচনে আমি ভোট কেন্দ্রে যাব, ভোটার হব, আমার ভিতরে আতঙ্ক থাকবে না। এই যে করব, এই যে একটা আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটাই নির্বাচনটাকে উৎসবমুখর করে তুলবে এবং সরকারের যত এফোর্ট আছে সকল এফোর্টকে 100% সফলতা দেবে। কিন্তু সরকার সেই পুলিশকে ট্রেনিং দিচ্ছে, ব্যালট পেপার ছাপাচ্ছে, প্রায় সব কাজগুলো একেবারে শতভাগ দক্ষতা নিয়ে কাজ করছে। আমার কাছে মনে হয় তারা নামাজ কালাম করে দোয়াও করছে যে আল্লাহ যেন একটা ভালো নির্বাচন দিতে পারি, সারা দুনিয়া যেন চমকিত হয়ে থাকে। আমেরিকার ঐতিহাসিক একটা হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন বলে যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজটা করতে পেরেছেন আমি পারতাম না, আমরা আমেরিকা পারতাম না। এটা শুনে কার না অমরত্ব লাভের ইচ্ছা করে? সবাই তো চাই যে আমরা এত ভালো কাজকর্ম করি, সাজুগুজু করি, এটি করি, আমাদের সবারই ভিতরে একটা অমরত্ব লাভের একটা চেষ্টা আছে। তো এখন যারা সরকারে আছেন চিন্তা করেন জনাব আলী রিয়াজ সাহেব, তিনি যদি এরকম একটা ভালো নির্বাচন করে আমেরিকাতে যান, মানে তার মর্যাদাটা কীভাবে হয়ে যাবে ওখানে, বিরাট একটা ব্যাপার। এখানে মনির হায়দার যদি এরকম একটা সফল হয়ে আমেরিকাতে যান, সে তো দেখা গেল যে আমেরিকার টাইম ম্যাগাজিনে তাকে নিয়ে একটা বিরাট প্রচ্ছদ প্রতিবেদন তৈরি করে ফেলবে। তো এরকম ডক্টর মোহাম্মদ ইউনূস আরেকটা নোবেল পুরস্কার তিনি পেতে পারেন। হ্যাঁ, এটা নট আনলাইকলি। কিন্তু যদি তারা ব্যর্থ হন তাহলে তো তাদের মানে জাতও যাবে, পেটও ভরবে না। মানে এই অল্প সময়ের মধ্যে তাদের পেটও ভরলো না। আর মানে ধরেন শেখ হাসিনা 15 বছর কাজকর্ম করেছেন, তার তো একটা কাজ হয়ে গেছে মোটামুটি। এখন এই মাত্র 15 মাস 16 মাস ধরে কী খেতে পারলো, একেবারে কচি শিশু সবাই, মানে ঠিকমতো খাওয়াও হলো না ঠিকমতো। তো এই অবস্থাতে যদি চোখের সামনে থেকে এই অপরচুনিটিসগুলো চলে যায়, দে উইল বি ইন বিগ প্রবলেম। এই জন্য তাদের মধ্যে সরকারের আরেকটি উদ্যোগ আছে যে সরকার রাজনীতিবিদ যারা রয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন তাদের সবাইকে এখন অস্ত্রের লাইসেন্স দিচ্ছেন, যদিও এর আগে আমরা দেখেছি নির্বাচনের আগে না, অস্ত্রের লাইসেন্স দিচ্ছে। এখন চিন্তা করেন অস্ত্র একটা যদি সাধারণ পিস্তল, একটা সাধারণ পিস্তল, ওটার ওজনও প্রায় 1 কেজি। আর ওটাকে যদি আপনি ফায়ার অন করতে হয় তাহলে ওটা অলমোস্ট 10 থেকে 12 কেজির মতো আপনার হাতের উপর প্রেশার ক্রিয়েট করে। এখন আমাদের মির্জা আব্বাস, তারপর শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যে দেখুন সরকারের 15 মাসের চাপে এমন অবস্থা হয়ে গেছে, হাঁটতে পারে না তারা। আমি দেখলাম আজকে মির্জা ফখরুল সাহেব হাত ধরে ধরে হাঁটতেছে, ওনাদের জিএম কাদের সাহেব বুড়ো হয়ে গেছেন রীতিমতো। এই 15 মাস আগেও কিন্তু তাদের একটা এনার্জি ছিল। যে চাপের কারণে, নিরাপত্তাহীনতার কারণে তাদের হাতে যদি অস্ত্র দেন, এরা তো মানে অস্ত্র তুলতেই পারবে না, গুলি করতে দূরের কথা। আর গুলি করতে যাবে কেষ্টরে, লেগে যাবে ফেস্টোর গায়ে, বুঝতে পারছেন? আর যন্ত্রণা হয়ে যাবে, টেরিবল অবস্থা। তো এই অবস্থা তো চলে না। এখন আমাদের যেটা দরকার সেটা হলো একটা নিরাপত্তা বোধের যে জায়গাটা, সেই জায়গাটা তৈরি করা। সরকার এখানে মোটামুটি শতভাগ ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণে দেখেন এই যে তফসিল ঘোষণার পরও আই এম নট শিওর, আমার মধ্যে হঠাৎ হতাশা, জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ইচ্ছে করছে। একবার মনে হয় একটু কান্নাকাটি করি, মানে একবার মনে হয় রূপবানের গান বাজাই, যে শুনো তাজেল গো, এই ধরনের গান টান, দুঃখের গানগুলো বাজাই। কারণ এই নির্বাচন নিয়ে এখন আমার এরকম একটা ফিলিংস আসছে। রনি ভাই, আপনার কাছ থেকে শুনবো। পাটোয়ারি ভাই, একটু শুনতে চাচ্ছি। রনি ভাই তো একেবারে নিরাপত্তার বিষয়ে মিনিমাম নিরাপত্তা আছে বলে তিনি মনে করেন না, এবং এই যে অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে আপনারা যারা রাজনীতি করছেন আপনাদের নিরাপত্তার জন্য, যদিও এই নিরাপত্তা দেবার দায়িত্ব ছিল রাষ্ট্রের এবং নির্বাচন কমিশনের। আমি জানি না যে এই যে অস্ত্রের লাইসেন্স দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কিনা। ব্যক্তি মানে নাগরিক তার নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে কিনা সেটি আমার জানা নেই। আপনি কি মনে করেন? আপনি তো একজন আইনের মানুষ। তাহলে কর দেব কেন? কর দেওয়া বন্ধ করছি। যারা যারা আমরা অস্ত্রের লাইসেন্স নিয়ে রাজনীতি করবো, আমাদের করটা বন্ধ করে দেন। আমরা বছরে কেউ 1,50,000, 2 লাখ, কেউ 1 কোটি টাকা। না, অস্ত্রের লাইসেন্স নিয়ে আপনি কাকে গুলি করবেন? এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তো আপনি চিহ্নিত করতে পারেন না, আপনি তো ইন্টেলিজেন্স না। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা সম্পূর্ণ একটা পাগলের প্রলাপ। আপনি অস্ত্রের লাইসেন্স ভোটের আগে যেটা হয়, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে একটা যারা সন্ত্রাসী বা যারা টেরর পলিটিক্স করে, যারা প্রভাবের পলিটিক্স করে, তারা একটা লাইসেন্স দেওয়া অস্ত্র নেয় আর 8-10টার সাথে অবৈধ অস্ত্র রাখে। ক্রাইসিস হলে ওই বৈধ অস্ত্রটা দেখিয়ে দেয়, কিন্তু তারা একটা বাহিনী মেনটেন করে। সেই জন্য ভোটের আগে সমস্ত অস্ত্র সিজ করে নেওয়া হয়। একটা এলাকায় একটা অপরাধ হলে খোঁজ করা হয় কার অস্ত্রের লাইসেন্স আছে। এটাই নিয়ম। আপনি একজনের কাছে অস্ত্র আছে, একজনের কাছে অস্ত্র নাই, লেভেল প্লেইং ফিল্ড হবে না তো? একজন গরিব প্রার্থী পপুলার কিন্তু অস্ত্র কেনার টাকা নাই, লেভেল প্লেইং ফিল্ড হলো না তো? যার কাছে অস্ত্র আছে সে নেতাকর্মীকে দেখাবে আমার কাছে অস্ত্র আছে, তার নেতাকর্মী মহা সাহসী হয়ে যাবে। সো যাক, আমার কোনো অস্ত্র নাই। বাই দ্য ওয়ে, আমি মনে করি সম্পূর্ণ অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত। প্রথম হচ্ছে
না, তাছাড়া মিসক্রিয়েন্টস আপনি চিহ্নিত করবেন কিভাবে? সম্ভব না। আপনার সাথে আপনি বুঝবেন কিভাবে যে আপনি যখন ভোটে সন্ত্রাসী কে? যাবেন আপনাকে হাজারো লোকের সাথে কোলাকুলি করতে হবে, মিশতে হবে, কথা বলতে হবে, গায়ে গা ঘেঁষতে হবে, হ্যান্ডশেক করতে হবে। প্রথম হচ্ছে সরকার রাজনৈতিক সমঝোতা করতে চায়নি, প্রথম কথা। সরকার সুষ্ঠু ভোট করতে চায়নি। সরকারের ভোটের নিয়াত সঠিক ছিল না। সরকার তার টেনুর নিয়ে সন্দিহান ছিল। ভেবেছিল সরকার যদি উন্নয়ন করতে পারে, ড্যান জিওপিং হতে পারে, যদি লিকিয়াং হতে পারে, মাহাতির ইব্রাহিম হতে পারে, 100 বছর ক্ষমতা থাকবে, বাংলাদেশের মানুষ হাততালি দিয়ে 100 বছর তাদেরকে ক্ষমতা রাখবে। না, উন্নয়নের ভোট তো দোহাই দিয়ে দরকার তো নেই। শেখ হাসিনাও টিকতে পারেনি। হ্যাঁ, শুধু উন্নয়ন, সুশাসন, গণতন্ত্র সপ্তাহটা প্যাকেজ আসলে সব মিলে হয় না। তবে লি কুয়াং তার বিখ্যাত আর্টিকেল আছে যে ডেভেলপমেন্ট করে ডেমোক্রেসি কম হলেও চলে, ওটা আবার সিঙ্গাপুরে সফল হয়েছে, সেটা সিঙ্গাপুরের বাস্তবতা। বাংলাদেশে এই সরকারের ব্যর্থতা হচ্ছে তারা ইতিহাসের একটা জঘন্যতম নির্বাচনের দিকেই দেশকে নিয়ে যাচ্ছে। 12টি নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনের 2 মাস আগে এরকম পরিস্থিতি ছিল না। এটার কারণ এমনকি 5 তারিখের পরে 5, 6, 7, 8 দেশে একটা অরাজকতা চলেছে, কিন্তু 9, 10 তারিখে কিন্তু একটা সোশ্যাল ফেব্রিক ছিল, যে সোশ্যাল ফেব্রিক্সটা সামহাও জামাত জায়গায় জায়গায় আওয়ামী লীগকে রক্ষা করেছে, বিএনপি রক্ষা করেছে। যে ম্যাস স্কেল আমরা চিন্তা করেছিলাম, সেই ম্যাস স্কেল কিন্তু জেনোসাইড বা আফটার রেভলিউশন হয়নি। কিন্তু আস্তে আস্তে এই দ্বন্দ্বটাকে উস্কে দেওয়া হচ্ছে এবং একটা দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের রূপ দেওয়া হচ্ছে, যাতে কোনো একটা সময় এই আউটবার্সটা হয়। কারা দিচ্ছে, উস্কে দিচ্ছে কারা? এটার পিছনে আমি তো মনে করি দেশ ডক্টর ইউনূস চালাচ্ছে। রনি ভাই বলছেন পেছন থেকে কেউ, আমরা- আপনিও বলছেন পেছন থেকে। নাগরিক হিসেবে আমাদের তো জানতে ইচ্ছা করে যে আমরা যেহেতু আমাদের নিরাপত্তা আমাকেই নিশ্চিত করতে হবে, দেখুন, আমাদের তো জানতে ইচ্ছা করে যে পেছনে কে এটা তাহলে। তো অস্বীকার করা যাবে না, বারবার ভোটকে র্যাভেজ করে আওয়ামী লীগ দানব হয়ে গিয়েছিল, কোনো সন্দেহ নাই। এই দানবকে সরাতে গিয়ে দেশে বড় দানব ঢোকাতে হয়েছে। কে ঢুকিয়েছে, কিভাবে ঢুকেছে আমরা জানি না, কিন্তু আমরা অনুভব করি কোনো একটা দানবীয় কিছু আছে। সেই দানবীয় কোনো কিছু অনেক সময় যখন ইনফ্লুয়েন্স করে, সকল সমঝোতা, সকল উদারতা, সকল লিবারালিজম মুহূর্তে তছনছ হয়ে যায় এবং সরকারও সেদিকেই যায়। সেটা কি আমরা জানি না, যে কারণে আমরা মনে করি হাজার ভালো কথা বললেও একটা ভালো কথা কাজ হয় না। অসংখ্য ভালো কথা আছে যেটা নির্দোষ, নির্মোহ, কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু সেটা শোনা হচ্ছে না। তো এখান থেকে আমাদের সন্দেহ হচ্ছে হয়তোবা বাংলাদেশ একটা জিওপলিটিক্যাল গ্লোবাল ট্র্যাপে পড়ে গেছে। বাংলাদেশকে লং টার্ম কনফ্লিক্ট জোনে পরিণত করার একটা মাস্টার প্ল্যান করা হয়েছে। বাংলাদেশ যদি লং টার্ম একটা কনফ্লিক্ট জোন হয়ে যায়, তাহলে সেখানে টেরোরিজমের ব্যবসা হবে, টেরোরিজম ইম্পোর্ট হবে, টেরোরিজম তৈরি হবে, এখান থেকে বিভিন্ন দেশে টেরোরিজম পাঠানো হবে, সুইসাইড বোম্বার তৈরি হতে পারে। এগুলো কিন্তু মনে হচ্ছে খুব অলিক কথা, কিন্তু একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশেই হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি কি বলতে চাচ্ছেন ওরকম একটা বাস্তবতা বা একটা পরিস্থিতি তৈরি করা? যে পরিমাণ দ্বন্দ্ব শেখ হাসিনার পতনের পরে আজকে কেন ভারতীয় হাইকমিশন ঘেরাও করতে হবে, এই যে আন্দোলনটা করা হলো, এটা তো আমি কোনো যৌক্তিক কারণ পাই না। তো আমরা মনে করি এই ধরনের সম্ভাবনা আছে। এর সাথে কিছু সূত্র আছে। সূত্র না, হচ্ছে ভারত এখানে হাদির উপরে যে গুলি করলো সে ভারতে পালিয়ে গেল। ভারত এবং 24 গণ অভ্যুত্থানে যারা শিক্ষার্থীদের উপরে বা আন্দোলনকারীদের উপরে গুলি চালিয়ে হত্যা করলো, তাদেরকে প্রশ্রয় দিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে। ন্যায় বিচার নিশ্চিত যাতে এখানে হয় সেরকম সহযোগী ভূমিকা রাখার কথা ছিল। অনেকে পালিয়ে গেছে, পালিয়ে গেলে আশ্রয় দেওয়ার বিধান অনেক জায়গাতেই আছে। পৃথিবীতে অসংখ্য অ্যাজাইলাম ইউকেতে নিয়েছে না, ইউএসতে নিয়েছে না, লক্ষ লক্ষ লোক অ্যাজাইলাম আছে ইউকেতে। বাংলাদেশের অনেক যুদ্ধপরাধী পাকিস্তানে পালিয়েছিল না, ছিল তো বিভিন্নভাবে। গোলাম আজম পালিয়েছিল না 71-এর পরে, অনেক দিন তো পালিয়েছিল। সে 77 সালে উনি ব্যাক করেছেন। মুজাহিদ সাহেব, ওনাদের প্রতি আমার কোনো ব্যক্তিগত রাগ নেই, ওনারা রাজনীতি করতেই পারেন, জ্ঞানী মানুষ, কিন্তু পালিয়েছিলেন তো তারা 7-8 বছর। তো এটা তো বাস্তবতা, কেউ না কেউ পালানোর কোনো না কোনো দেশ পাবে, এটাতে খুব উত্তেজিত হওয়ার কিছু নাই। ফ্যাক্ট রিমাইন, আওয়ামী লীগ টপেল ডাউন হয়েছে, এটা ভারতকে প্রাথমিকভাবে মেনে নিয়েছে। এই যে ভারত আওয়ামী লীগের পতনটাকে মেনে নিয়েছিল, এটাকে ক্যাশ করে সমঝোতা করে ফেলা উচিত ছিল, কিন্তু এটাকে ক্যাশ না করে আমার মনে হচ্ছে উস্কিয়ে দেওয়া হচ্ছে। ওই যে ব্রডার কোনো মাস্টার প্ল্যানের গন্ধ পাচ্ছি আমরা, সামথিং ইজ কুকিং, এবং এই কুকিংটা কখনোই দেশের স্বার্থে হচ্ছে না, দেশের মানুষের স্বার্থে হচ্ছে না। বাংলাদেশ যদি কখনো গাজা হয়, কাশ্মীর হয়, এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এদেশের মানুষকে ভালোবাসলে কেউ ওই দিকে হাঁটবে না। মানে গাজা কাশ্মীর বা ওরকম কোনো কিছু হবার উপক্রম বা সম্ভাবনা আপনি দেখেন কিনা? আমরা দেখছি এর পিছনে কিছু নিদর্শন। আচ্ছা, গাজা স্ট্রিপ ওরকম হবার একটি উপক্রম বা এক ধরনের আপনি কুকিংয়ের গন্ধ পাচ্ছেন?
কারা কুক করছে? কি বিগত কুক আন্দোলনের সূত্রপাতের প্রথম দিকে জেল ভেঙে বেশ কিছু সন্ত্রাসী জঙ্গিকে কিন্তু পালিয়ে যেতে বলা হয়েছে, এবং গত 1-1.5 বছরে বেশ কিছু ইসলামিক টেরোরিস্ট যারা আগে জেলে ছিল তাদের জামিন হয়েছে। এটা খুব ইঙ্গিতবাহী। এই কুকিংটা কেন চাচ্ছি, এই রিজনে দীর্ঘদিন যুদ্ধ হয় না। ইন্ডিয়া পাকিস্তান সাময়িক যুদ্ধ মানে এই হয়েছে, সাবকন্টিনেন্ট। ইন্ডিয়া পাকিস্তান চায়না, এবং অ্যাফ্লুয়েন্স ইভেন বাংলাদেশের গ্রোথ যদি আপনি দেখেন, এটা ঈর্ষণীয় গ্রোথ। ভারতের গ্রোথ, চায়নার গ্রোথ, চায়নার ইকোনমি তো এখন আমেরিকাকে ছুঁয়ে ফেলবে যে কোনো সময়। Largest economy। তো আপনি চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ যদি মিলান, এই যে এটা শান্তিপূর্ণ একটা রিজন যেখানে 71-এর পরে প্র্যাকটিক্যালি বড় কোনো যুদ্ধ হয়নি, যুদ্ধ না হওয়াটা হচ্ছে এলাকার সমৃদ্ধির সবচেয়ে বড় কারণ। প্রক্সি ওয়ার দেখেছি, এখানে যদি একটা এক্স্যাক্টলি এখানে যদি একটা যুদ্ধ লাগানো হয় তাহলে এটার ইকোনমিটা ধ্বংস হয়ে যাবে। প্লাস যখনই যুদ্ধ লেগে যাবে তখন পৃথিবীর অনেক মোড়ল বাংলাদেশে ঢোকার সুযোগ পাবে। এটা কি বাংলাদেশে ঢুকবে না এই যুদ্ধের ব্যাটেল গ্রাউন্ডটা হবে? হ্যাঁ, সেটাই, মানে বাংলাদেশে মানে যুদ্ধটা হবে আশপাশে কিন্তু গ্রাউন্ডটা হবে হতে পারে না, যুদ্ধটা বাংলাদেশে হতে পারে। আমি মনে করি বাংলাদেশে হতে পারে। আমি খুব আশঙ্কা করছি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের একটা যুদ্ধের গ্রাউন্ড হয়ে যেতে পারে। মানে যুদ্ধটা হবে ইন্ডিয়া পাকিস্তানের, কিন্তু ব্যাটেল হবে বাংলাদেশ। এক পক্ষের মানে এভাবে মারা হবে, যেটা মাহবুব সাহেবও বলেছেন, কি যেন বলছে, লাশের বিনিময়ে লাশ। একজন দায়িত্বশীল ব্যক্তি এটা বলতে পারে? লাশের সদ্যপদ থেকে উপদেষ্টা, হ্যাঁ, সদ্যপদ থেকে তথ্য উপদেষ্টা। তো এগুলো তো রাজনীতি না, এগুলো হচ্ছে যুদ্ধ অবস্থায় বলা যেতে পারে উজ্জীবিত করার জন্য। হ্যাঁ, বাবর প্রচুর ড্রিঙ্কস করতো, হঠাৎ একটা যুদ্ধে হেরে যাচ্ছিলেন গুজরাটে মনে হয় বা গোয়ালিয়র, হঠাৎ তিনি বললেন এটা আমাদের জিহাদ, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আমি আর জীবনে মদ খাবো না। এতে সবাই উজ্জীবিত হয়ে যুদ্ধ আর বেশি করে করলেন, জিতে গেলেন উনি। পরে উনি মদ খেয়েছিলেন কিন্তু আমরা জানি না, কিন্তু যুদ্ধে এরকম কৌশল অবলম্বন করা যেতে পারে। যুদ্ধ লাগার পর ডিউরিং পিস টাইম থিঙ্ক অফ ওয়ার, ডিউরিং ওয়ার টাইম থিঙ্ক অফ পিস। এখন যদি আমাদের পিস থেকে থাকে, ওয়ার থেকে থাকে, সেটাকে শান্তির পথে নিয়ে যেতে হবে। ডক্টর ইউনূস স্যার কোনো একটা কারণে তিনি সে শান্তির পথে দেশকে নিয়ে যেতে পারেননি, চাননি। ওনারও হয়তো বাধ্যবাধকতা ছিল, উনি হয়তো এত বেশি ট্রমাটাইজড বাই হাউন্টেড মেমোরি যে ওনাকে 8তলা বা 9তলা সিঁড়ি বেয়ে উঠানো হয়েছে, খাঁচায় উঠানো হয়েছে, ওনার নিজস্ব প্রতিষ্ঠান থেকে ওনাকে অপমান করা হয়েছে, তিনি এখান থেকে বেরোতে পারেননি। জি, পাটোয়ারি ভাই শুনবো আপনার কাছ থেকে, আবার রনি ভাইয়ের কাছ থেকে একটু স্যাটায়ারমূলক আলোচনা শুনে আসি। স্যাটায়ার ঠিক না, একটু মজা করে কথা বলেন আপনি রনি ভাই। পাটোয়ারি ভাই বললেন যে প্রফেসর ডক্টর ইউনূস তিনি চাননি, পারেননি বা করেননি, বা এক ধরনের মনোকষ্ট তার থাকতে পারে। এটা কি আসলে সঠিক? আমার তো মনে হয় না। প্রফেসর ইউনূস ফ্রম একেবারে ডে ওয়ান থেকে টিল নাও ওনার আন্তরিকতা তো ঘাটতি নেই। মানে এখানে আসলে আপনার এই টকশোতে, মানে আমি তো জনাব শামীম হায়দার পার্টি সাহেবের সাথে অনেকগুলো টকশো করেছি। উনি সবসময়ই আশাব্যঞ্জক কথাবার্তা বলেন। তা আজকে উনি যে ভয় দেখালেন, আমি যদি এরকম আগে জানতাম আমি এখানে আসতাম না। মূল কারণ হলো যে আমার আসলে নর্মালি কিছু স্নায়বিক দুর্বলতা আছে। আমার সামনে কোনো সন্ত্রাস হলে, কোনো কথাবার্তা হলে আমার তলপেটে নাভির গোড়ায় চিনচিন করে, আর পা দুটো কাঁপতে থাকে, আর মোষের এই জায়গাটাতে ঘামাতে থাকে। এটা ভীষণ রকম দুর্বলতা। তো উনি যে কথাগুলো বললেন যে একটা যুদ্ধ অনিবার্য, ব্যাটেল গ্রাউন্ড, একটা ব্যাটেল গ্রাউন্ড তৈরি হবে, মানে এই কথা যখন তিনি বলতেছিলেন আমার কাছে মনে হচ্ছিল যে হাদির মতো একটা গুলি আমার কানের পাশ দিয়ে চলে যাচ্ছে। আমি একবার এভাবে কাঁদছি, এভাবে কাঁদছি। তারপরে উনি যখন বক্তব্য, আমি মনে হচ্ছিলাম যে আমি মরে যাচ্ছি, আমার স্ত্রী কাঁদছে, আমার সন্তান কাঁদছে, মানে আমি আরেকটু হলে আপনি এখানে কেঁদেই দিতাম, এরকম একটা অবস্থা, এরকম একটা ভীত সন্ত্রস্ত মন। তাই এরকম আমার মতো অনেক লোক আছে, যেটা আমি এভাবে খুব সহজ সরলভাবে বললাম, অনেক মানুষ বলে না, কিন্তু মানুষ কিন্তু ভয় পায়, প্রচণ্ড রকম ভয় পায়। আপনি চিন্তা করেন আওয়ামী লীগ বিএনপির একটা মনোনয়ন খুবই লোভনীয়, ভীষণ রকম লোভনীয়, এবং অনেক ধনীরা যারা 100 কোটি টাকা দিয়ে 100 কোটি টাকা দিয়ে একটা মনোনয়ন পেতে চায়। তো এখন ভয়টা কোন পর্যায়ে গেলে এইরকম একটা লোভনীয় মনোনয়ন নারায়ণগঞ্জের মতো জায়গাতে সে স্যারেন্ডার করলো, প্রেস কনফারেন্স করে যে বাবা ছেড়ে দেবা, জীবনের ঝুঁকির কথা উল্লেখ করেছে, জীবনের ঝুঁকির অবস্থা হয়েছে। তারপর যদি আবার এরকম স্বামী সাহেবদের মতো লোকজন যদি আরও কিছু এরকম কথাবার্তা বলে, তাহলে মানে দেশের যে অবস্থা, মানে খুব টেরিবল। আপনার এর সাথে আমি আর একটু যোগ করি, আজকে একজন যুগ্ম সচিবকে তার গাড়ির চালক 4 ঘন্টা জিম্মি করে 6 লক্ষ টাকা আদায় করার চেষ্টা করে। এটা তো আমি দেখলাম যে প্রথম আলো বোধহয় লিড নিউজ করেছে নাকি, লিড নিউজ করেছে। আমি এটা নিয়ে চিন্তা করছিলাম যে আল্লাহ, যারা এই নির্বাচনের সময় এক একটা নির্বাচনে 1 কোটি টাকা, 1.5 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা খরচ হয়। অনেক সময় প্রার্থীদের গাড়ির মধ্যে 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত থাকে। এরকম যদি কোনো ড্রাইভার কোনো প্রার্থীকে ভাবে জিম্মি করে যে দে টাকা দে, হ্যাঁ এখন টাকা দে, এবং ওই যে মানে যারা প্রার্থী, এতে অনেক বুড়া প্রার্থী আছে,
তো অস্ত্র দিল, সরকার অস্ত্র দিল, অস্ত্রটা নিয়েই সে ড্রাইভার চিন্তা করলো যে সারা জীবন ড্রাইভারি করে আমি এই কয় টাকা পাবো, এখানে 50 লাখ টাকা ক্যাশ নিয়ে আমি ভারতে পালিয়ে চলে গেলাম। তো এরকম ঘটনা ঘটতে পারে, কারণ মানে ভারতে তো বাংলাদেশ, পালানোর সুযোগও আছে। হ্যাঁ হ্যাঁ, মানে ঘটনা তারপরে করলো কি, ওই যে ড্রাইভার সে করলো কি, যার টাকা নিল তার ঘাড় ধরে বের করে দেয়, গাড়ি নিয়ে সীমান্ত পর্যন্ত চলে গেল। আর যেহেতু প্রার্থীর গাড়ি অস্ত্র আছে, কেউ ঠেকাবেও না, মনে করো যে অবস্থা, যাওয়ার সময় যে প্রার্থী তার মুখে টেপ লাগাই দিল, রাগের ছেড়ে 2-4টা চড়ও মেরে দিয়ে গেল। মানে একটা কি ভীতিকর একটা অবস্থার মধ্যে এটা ফেলে দিয়েছি। এই জন্য বলল যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জনাব শামীম হায়দার পাটোয়ারি যেটা বললেন, আমার কাছে উইথ যাকে বলে মানে উইথ ডিসেন্ট, মানে ভদ্র ভাষায় যাকে বলা হয়, যতটা করা যায়, যাকে এটা দ্বিমত পোষণ করা যায়, সেভাবে বলছে। আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যথেষ্ট শক্তি আছে। কেননা আপনি দেখবেন যে ওনার পায়ে, মানে বুড়া মানুষের যে পতন শুরু হয় পা থেকে, পা থরথর করে কাঁপে, মানে যে কোনো মানুষের মৃত্যু শুরু হয় পা থেকে। উনি দেখেন কেস পরে হাঁটে, সবসময় একটা স্পোর্টস মোডে। তো ওনার পা যে দুর্বল না, আপনি নাহলে কোনো দুর্বল পা দেখবেন যে বুড়া মানুষ স্যান্ডেল পরে, খড়ম পরে, তারপর শেষে পা পড়তে গিয়ে এর হাত ধরে ওর হাত ধরে ডানে যায় বামে যায়। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কেটস পরছেন, এবং ওনার সঙ্গে ওনার যারা খুব আপনজন লোকজন আছে, নারী এবং পুরুষ, মোরালে সবাই কিন্তু কেটস পরে। তো এই যে স্পোর্টস মোড, ওনার সবচেয়ে প্রিয় মানুষ, উনি যাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভালোবাসেন, জনাব আশিক, বিডার আশিক। তা আপনি আশিক, সে কী করতেছে, 50,000 ফিট উপরে থেকে সে লাভ দিয়ে সে পড়ে যাচ্ছে, চারটিখানি কথা নাকি। তা আপনি চিন্তা করেন, আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, আপনি কি একটা অজগর সাপ বা একটা বাঘের সাথে কোলাকুলি করতে পারবেন? কখনো পারবেন না। বীর কেবলমাত্র বীরের সাথে সম্পর্কিত। ওই যে আশিক যে এত 30,000 ফুট বা 50,000 ফুট, আমি জানিও না 30,000 না 50,000 কত ফুট থেকে উঁচু দেয়, ওখান থেকে সে লাভ দেয়। তো ওইরকম একটা লাভ দেওয়ার মতো ঝুঁকির যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের না থাকতো, কোনো অবস্থায় তার সাথে আশিকের প্রেম হতো না। তার মানে বাস্তবতা যেমনই হোক, ডক্টর ও মাই গড, সেটি মোকাবেলা করবার মতো প্রচন্ড রকম তার সক্ষমতা রাখেন। সাহস আছে, শক্তি আছে, এবং তার হাতেও শক্তি আছে। এবং আমি কালকে দেখলাম আরেকটা জিনিস, আমি খুব করি তো, এই যে সেনাবাহিনীর একটা যে প্যারাট্রুপের সে অনুষ্ঠানে গেল, সে 2-3 জনের সাথে হ্যান্ডশেক করেছে, এবং সে এমন জোরে উনি হ্যান্ডশেক করেছে, প্রথমে কস করে ধরেছে, একটা ধরে আবার ঝাঁকিও মেরেছে। তো ঝাঁকি মেরে দেখে বোঝা যায় যে তার হাতে শক্তি আছে, পায়ে শক্তি আছে, হাতে শক্তি আছে, মনেও বল আছে। এবং এখন পর্যন্ত সে ভারতের, আমি যদি ধরেন ভারতের মতো একটা বড় মানে দেশ, সেই দেশের সাথে একটা তর্ক বিতর্কে জড়ানো তো চারটিখানাতে কথা না। তো এখানে তরুণরা যে কথা বলছে, তাদের সাথে পাল্লা দিয়ে সেও কিন্তু একই স্পিচ দিচ্ছেন। তা তার যদি সে সাহস না থাকতো, তিনি এটা দিতে পারতেন না। তার সাহস আছে, প্রচণ্ড সাহস আছে। এবং তিনি যাবৎ ধরেন আমরা যত কথাই বলি না কেন, কতই নিবিনে কত কথা বলছি, তিলু মিলু কত কিছু ভয় দেখিয়েছি, ইত্যাদি করছি। আচ্ছা, উনি যে চট্টগ্রাম বন্দরটা দিয়ে দিলেন, আমরা ফিরাতে পারছি? কিছু করতে পারছি আমরা? বলেন, কিচ্ছু করতে পারিনি। তো উনি এই যে দেখেন ইলেকশনের শিডিউল ঘোষণার ব্যাপারে কত মানুষ কত কিছু করছে, উনি যে কথাগুলো বলেছেন করেছেন 1 মিনিটের মধ্যে, উনি যত দ্রুততার সাথে সেই যে বাংলাদেশে কি একটা ইলন মাস্কের কোম্পানি আছে, সেই কি যেন, স্টারলিং, বাংলাদেশি স্টারলিংকের বিনিয়োগ 24 ঘন্টার মধ্যে তিনি যেভাবে করেছেন, ওনার ইলন মাস্ক ওনার পা ধরে সালাম করা উচিত। সারা পৃথিবীর কোনো দেশে এত দ্রুত কেউ সিদ্ধান্ত নিতে পারেনি। তো আপনি দেখেন এই অল্প সময়ের মধ্যে, আপনি এই সময়ের মধ্যে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সে মন্ত্রী মর্যাদা দিয়ে দিছে। কেউ পারছে? শেখ হাসিনা পারছে, তারও তো অনেক লোক ছিল, ইচ্ছাগুলো মন্ত্রী বানাতে পারতো, কিন্তু করেনি। তো এভাবে ওনার যাকে যা পছন্দ হয়েছে, যাকে ধরার চেষ্টা করেছে, যাকে উঠানোর চেষ্টা করেছে, তাকে মন্ত্রী বানিয়েছে। আবার যাকে মনে করেছে যে না, এখন আমার দরকার নাই, যা রাস্তায় আমরা আলোচনা শুনবো। নিশ্চয়ই প্রফেসর ইউনূসের এই শক্তি, সামর্থ্য এবং সাহসের উপরে ভর করেই গণতন্ত্রে আমরা উত্তরণ করবো। আমরা আলোচনা শুনবো আপনার কাছ থেকে। আরও একটি ছোট্ট বিরতি থেকে ফিরে, দর্শক আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ, যাচ্ছি সরাসরি আলোচনায়। রনি ভাই, নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছে, একটা ঐতিহাসিক নির্বাচনের প্রত্যাশা নিয়ে গোটা জাতি অপেক্ষা করছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারও সেই পথেই এগোচ্ছে। কতটা ঐতিহাসিক হবে, কতটা নির্বিঘ্ন হবে? এখন পর্যন্ত মনে হচ্ছে বিরাট ঐতিহাসিক হবে। মানে যেহেতু তারেক রহমান সাহেব আসছেন, তার জন্য সেই সিকিউরিটি দেখার জন্য একজন ব্রিগেডিয়ার জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। তার বাড়ি, তার অফিস,
রব পড়ে গেছে। তিনি যে ফ্লাইটে আসবেন পুরো ফ্লাইট বুকিং হয়ে গেছে। ঢাকা শহরে ওই দিন মানে অন্ততপক্ষে 3-4 মানে এমনিতে ঢাকাতে 2.5 কোটি লোক, আরও 1 কোটি লোক বাইরে থেকে হয়তো চলে আসবে তাকে দেখার জন্যে। তো এটা তো আসলে নির্বাচনের একটা বিরাট মহড়া। আমাদের এই ঢাকা শহরে এটা প্রত্যেকটা মানুষের একটা ওজন আছে। একটা মানুষ গড়ে ধরেন 2.5 মণ ওজন। তা 2.5 মণ ওজন বিল্ডিং টিল্ডিং সহ এই ঢাকা শহরে 2.5 কোটি লোক আছে। তার সাথে যদি নতুন আরও 1 কোটি লোক আসে তাহলে কত ওজন হবে এই ঢাকা শহরে। তো এটা একটা ঐতিহাসিক ঘটনা না, একটা নির্বাচনের আগে এরকম একজন জাতীয় নেতার যে কিনা আগামীতে প্রধানমন্ত্রী হবেন, বিএনপির যারা লোকজন আছে শতভাগ বিশ্বাস করেন। 18 বছর পরে দেশে ফিরছেন। হ্যাঁ, ফিরছেন। তো তিনি এই নির্বাচনের ঠিক তফসিলের যেদিন শেষ হয়ে যাবে তার 4 দিন আগে তিনি ঢাকা শহরে আসছেন। এটা তো নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ঘটনা। তো সেই ঐতিহাসিক ভোটটি কতটুকু উৎসব মুখর হবে ছোট্ট করে একটু যদি ওই দিনই তো ভোটের উৎসব শুরু হয়ে যাবে। ওই দিন তো ঢাকা শহরে সমস্ত দোকানপাট, রেস্টুরেন্ট, হোটেল সবকিছু ভোটের উৎসব সেই দিনই শুরু হয়ে মানে যাবে। 25 তারিখে আসলে ভোট হয়ে যাবে। হ্যাঁ, 25 তারিখে বলতে গেলে ভোট। জি, রনি ভাই আপনাকে ধন্যবাদ। আমরা একটু পাটোয়ারি ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। পাটোয়ারি ভাই, নির্বাচনী ট্রেনে তো আপনারাও যাত্রী, সহযাত্রী, গন্তব্যে নির্বিঘ্নে কতটা উৎসব মুখরভাবে পৌঁছাতে পারবেন? আমরা আপাতত মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমরা খুবই সন্দিহান। আমাদের প্রার্থীরা যখন মনোনয়ন দিতে যাবে বা জনগণের সামনে যাবে তারা ভিক্টিমাইজেশন হতে পারে, এবং ভিক্টিমাইজেশন হলে কোনো রক্ষা কবচ আমরা দেখতে পাচ্ছি না। তবে অবশ্যই আমি মনে করি এই সময় তারেক জিয়া সাহেবের আগমন দেশের জন্য একটা সুবাতাস। তার ব্যক্তিগত ব্যাপারে অনেকেরই রিজার্ভেশন থাকতে পারে, কিন্তু দেশে এই মুহূর্তে লিডারশিপ সংকট তীব্র। যে 7ই নভেম্বর জিয়াউর রহমানকে যখন তাহের মুক্ত করলেন, জিয়াউর রহমান বললেন তোমরা অফিসারদের তোমরা বুকে গুলি খেও, পিঠে না। এবং উনি সাহস হয়ে দাঁড়িয়ে গেলেন ক্যান্টনমেন্টে, উনি লিডার হয়ে গেলেন। তারেক জিয়া 25 তারিখে এসে যদি দেশ বাঁচাতে পারে, আমি এতক্ষণ যত শঙ্কার কথা বললাম এটার মধ্যে একমাত্র তারেক জিয়াই দেশটাকে বাঁচাতে পারবে। মানে কারণ কি দেশে একটা স্ট্রাকচার লাগে, একটা লিডারশিপ লাগে। সেটা টাইরান্ট হলেও কোনো সময় গ্রহণযোগ্য যদি দেশ বাঁচাতে পারে। তো আমরা মনে করি তারেক জিয়া সাহেব যদি উদারভাবে দেশটা চালাতে পারেন, এই যুদ্ধ লাগাবো, 7 সিস্টার দখল করে ফেলবো, ভারতে পাঠিয়ে দেবো সবগুলোকে, বা অন্য অনেক কিছু হুমকি ধামকি, এই সেই আলট্রা ইসলামাইজেশনের ভয়, এগুলো থেকে তো দেশ চলবে না। উনি দেশটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে পার্লামেন্টারি ডেমোক্রেসির মাধ্যমে দেশটাকে চালাতে পারেন, দেশটা বাঁচবে, এবং উনি অল পার্টি লিডার হবেন। সেই অল পার্টি লিডার হওয়ার সুযোগ তার আছে। জি, পাটোয়ারি ভাই আপনাকে ধন্যবাদ। গোলাম মাওলা রনি ভাই আপনাকে। আপনাদের দুজনের আলোচনায়